পথের পাঁচালী এসে স্বাগতম। তো আমরা ইকোনমি বুঝবো বলে ইকোনমির বই পড়বো ঠিক করেছি, এবং তার জন্য বইয়ের কোন বইটা পড়া উচিত সেটাও আমরা একটা ভিডিও দিয়ে দিয়েছি, সেখানে গিয়ে দেখে নেবে। আর সেই বইটাই পড়াবো। এবার প্রশ্ন হচ্ছে কেন বইটা পড়াবো। এবার টেক্সটটা পড়লে ভালোভাবে তোমরা বুঝতে পারবে। টেক্সটটা ইংরেজিতে লেখা আছে, কিন্তু আমি তোমাদেরকে বোঝাবার জন্য এই বাংলাতে বলবো। আর তার সাথে সাথে তোমরা জিনিসটা খুব সুন্দরভাবে বুঝে নেবে, কারণ ইকোনমি এমন একটা সাবজেক্ট যেটা কিন্তু তোমার ইউপিএসসির প্রিলিমস অ্যান্ড মেন্স দুটাতেই খুবই গুরুত্বপূর্ণ জিনিস। সুতরাং ইকোনমিটা পড়া তোমাদের কাছে গুরুত্বপূর্ণ। আর দ্বিতীয় বড় ব্যাপার, ইকোনমি তুমি তখনই অ্যাটেম্প করতে পারবে যখন তুমি ইকোনমি বুঝতে পারবে। ইকোনমি ইজ নট ফর কি রাট্টা মারো জিন্দাবাদ, ঠিক আছে? মুখস্থ করার জিনিস নয়, এটা তোমায় বুঝতে হয়, বুঝতে পারলেই হয়ে যায়। আর তার জন্য তোমাকে বেসিক পড়তে হয়। আমি কেন তোমাদের এনসিইআরটি ইকোনমিটা পড়ালাম না, সেটা কিন্তু আমি তোমাদের আগের ভিডিওতেই ব্যাখ্যা দিয়ে দিয়েছি, তোমরা পারলে একবার দেখে নেবে। আজকে থেকে আমরা টেক্সট পড়া স্টার্ট করব। তো দেখে নিই যে টেক্সট পড়লে আমাদের কতটা লাভ হতে পারে। ঠিক আছে, চলো শুরু করা যাক। তামিলনাড়ু স্টেট বোর্ড ক্লাস 12-এর চ্যাপ্টার 1 আমরা পড়বো। চলো দেখি কি কি চ্যাপ্টার রয়েছে, সেই অনুযায়ী আমরা পড়া শুরু করি। তো শুরু করার আগে আবার বলে দিচ্ছি, প্লিজ পড়াগুলোকে লাইক করবে, ঠিক আছে? আর নতুন আসলে সাবস্ক্রাইব করে দেবে, আর প্লিজ 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 লাইক করবে চ্যানেলটাতে, ঠিক আছে? আর তোমাদের এই চ্যাপ্টারগুলো পড়ে নেওয়ার পর এটুকুন গ্যারান্টি দিতে পারি যে ইকোনমি আর তোমাদের কোনোদিনও অসুবিধা হবে না। চলো দেখে নেওয়া যাক কী কী পড়বো, ঠিক আছে? ইন্ট্রোডাকশন অফ ম্যাক্রো ইকোনমি প্রথম আজকে আমরা এই চ্যাপ্টারটাই পড়বো। চলো দেখি কি আছে। ম্যাক্রো ইকোনমি কি? ম্যাক্রো ইকোনমিটা যদি তোমরা বুঝতে পারো না, তাহলে কিন্তু তোমরা হোল ইকোনমি খুব সুন্দরভাবে বুঝতে পেরে যাবে। তারপরে মাইক্রো ইকোনমি আলাদাভাবে একবার পড়িয়ে দিলেই হবে, ঠিক আছে? চলো দেখি প্রথম চ্যাপ্টারটায় ম্যাক্রো ইকোনমি সম্পর্কে কি ব্যাখ্যা করা আছে। দেখো, প্রথমেই একটা তোমার ডায়লগ দিয়ে শুরু হচ্ছে, ম্যাক্রো ইকোনমিক্স ইজ ভেরি মাচ অ্যাবাউট টাইং টুগেদার ফ্যাক্টস অ্যান্ড থিওরিজ। বুঝতে পেরেছ? এটা এই মুহূর্তে আমি যদি তোমাদের বলি তোমরা বুঝতে পারবে না, তার কারণ কি, তোমরা ম্যাক্রো ইকোনমি পড়োনি। তো সুতরাং দেখা যাক যে ম্যাক্রো ইকোনমি কী, ঠিক আছে? ইন্ট্রোডাকশান। The subject economics is classified into two branches, namely microeconomics and macroeconomics. Ragnar Frisco, a Norwegian economist and a co-recipient of the first Nobel Prize in economic science, coined the word micro meaning small and macro meaning large in the year of 1933. তাহলে মাইক্রো মানে কি বুঝলে? স্মল, ছোট, অ্যান্ড ম্যাক্রো মানে লার্জ, বড়। However, macroeconomics in its modern form began with John Maynard Keynes and his book The General Theory of Employment, Interest and Money. তো এখানে তোমায় কি বলছে? জন মেয়ার্ড কিনসের দ্য বুক দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট অ্যান্ড ইন্টারেস্ট অফ মানি। তো এইসব জিনিসগুলো তোমাদের পড়ে এমন কিছু গুরুত্বপূর্ণ লাভ হবে না। তো দেখি কোনখান থেকে পড়লে তোমাদের লাভ হবে, ঠিক আছে? আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড পড়বো না, আমরা বোঝার জন্য ইকোনমি পড়বো। দেখো, মিনিং অফ ম্যাক্রো ইকোনমি একটু আগেই আমরা জানলাম। ম্যাক্রো মানে কি? লার্জ। দ্য ওয়ার্ড ম্যাক্রো ইজ ডিরাইভ ফ্রম দ্য গ্রিক macros meaning large. Hence macroeconomics is the study of the economy as a whole, মানে ইকোনমি সম্পূর্ণটা নিয়ে। বুঝতে পেরেছো? আমরা জিডিপি যখন পড়ছি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, মানে একটা পুরো এরিয়ায় কী হচ্ছে, সুতরাং আমরা একটা পুরো বিরাট বড় এরিয়া নিয়ে কাজ করছি তখন তাকে আমরা বলছি ম্যাক্রো ইকোনমি। বোঝা যাচ্ছে ম্যাক্রো ইকোনমি কি? ম্যাক্রো ইকোনমি বুঝতে পারলে জিডিপি ক্যালকুলেশন এইসব কিচ্ছু অসুবিধা নেই গো, ঠিক আছে? দেখো, ম্যাক্রো ইকোনমির একটা জিনিস দিয়ে আছে, ম্যাক্রোইকোনমিক্স ইজ অলসো নোন অ্যাজ ইনকাম থিওরি। এবার বুঝতে পেরেছেন? ইনকাম থিওরি, ন্যাশনাল ইনকাম, ঠিক আছে? তো ম্যাক্রো ইকোনমি জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করি যে জিনিসটা কি। এইখানে একটা তোমাদের চার্ট দিয়ে দিয়েছে, সেই চার্টটা দেখলে আমরা খুব সুন্দরভাবে ম্যাক্রো ইকোনমি বুঝতে পারবো। চলো দেখি। তোমার দেখো বলছে স্টাডি অফ দ্য ইকোনমি অ্যাজ এ হোল, দেখতে পাচ্ছ? এটা দেখতে পাচ্ছ কী করে হচ্ছে? বলছে দ্য বিগ পিকচার, ন্যাশনাল আউটপুট, ঠিক আছে? ন্যাশনাল ইনকাম, দেখতে পাচ্ছ জিনিসগুলো? খুব ভালো করে দেখতে পাচ্ছ নিশ্চয়ই, আশা করছি। তারপরে দেখো কন্ট্রাক্টস উইথ ম্যাক্রো ইকোনমি, ঠিক আছে? কেমনভাবে ম্যাক্রো ইকোনমিটা পড়বো সেটা দেখো। এইখানটায় দেখো যে টার্মগুলো বলছে না, সেই টার্মগুলো থেকেই প্রিলিমসে প্রশ্ন করে। দেখো, যেমন হচ্ছে ইনফ্লেশন, খুঁজে পেলে?
আনএমপ্লয়মেন্ট প্রতি বছর আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস করলে বলে দেবো, ইনফ্লেশন থেকে মিনিমাম 2খানা, আনএমপ্লয়মেন্ট থেকে একটা, মিনিমাম 2খানা, ন্যাশনাল ইনকাম সেম, ঠিক আছে। এবার দেখো ন্যাশনাল, রিজিওনাল অ্যান্ড গ্লোবাল ইকোনমিক্স, এখান থেকে মেন্সে কোশ্চেন করে, বুঝতে পারলে জিনিসটা কি? এত দূর পর্যন্ত আশা করছি সবাই বুঝতে পেরেছো। আমি তোমাদেরকে বেসিক ধারণা দিচ্ছি, সেটা সম্পর্কে বলে দেবো। আর এক্ষুনি আমি এইখানটায় আর একটা জিনিস শিখিয়ে দিই তোমাদেরকে, সেটা হচ্ছে তোমাদের ইকোনমিটা সিম্পলি বুঝবে কী করে, ঠিক আছে। সেটার জন্য আমি এর ওপরই একে একে বুঝিয়ে দিচ্ছি। দেখো ফার্স্ট, ঠিক আছে, জিডিপি কাকে বলে সেটা আমরা বুঝে নিই। ধরো এটা আমাদের দেশ, মানে একটা বর্ডার যা হোক আঁকলাম, এর ভেতরে আমরা জানি আমাদের কতগুলো সেক্টর রয়েছে। এটা বুঝিয়ে দেওয়ার পর আমি এগোবো। আমি ঠিক করেছিলাম আমি এইখান থেকে এগোবো, যারা যারা ধৈর্য ধরে অপেক্ষা করেছে তারাই এইখান থেকে এবার পাবে। আমি প্রথমেই সব জিনিসটা সেই জন্য বলি না, কারণ যাদের যাদের অ্যাকচুয়ালি পড়ার ইচ্ছা আছে তারাই যেন জিনিসটা পায়, যার তার পক্ষে জিনিসটা না পাওয়া উচিত নয়। সেই জন্য আমি এতক্ষণ বাদ এইখানটায় এলাম। আমি চাইলেই প্রথমে বলতে পারতাম জিনিসটা, কিন্তু বললাম না। এই ছকটা যদি তুমি বুঝে নাও, যেটা আমি এই মুহূর্তে বোঝাচ্ছি, এই ছকটা যদি তুমি বুঝে ফেলো, তোমার কাছে ইকোনমি বোঝা কোনো ব্যাপার হবে না। জিডিপি কাকে বলে? আমাদের সেক্টরগুলো আছে, এক হচ্ছে প্রাইমারি সেক্টর, সেকেন্ড হচ্ছে ম্যানুফ্যাকচারিং সেক্টর, আমাদের অতটা উন্নত নয় ম্যানুফ্যাকচারিং সেক্টর। থার্ড কি? সার্ভিস সেক্টর, ঠিক আছে। ফোর্থ আরও স্কলার সেক্টর, ফোর্থ, ফিফথ, সিক্স যাচ্ছে। তো এই টোটাল যে ইনকামটা হচ্ছে, ঠিক আছে, যতগুলো প্রোডাকশন হচ্ছে, ইনকাম নয় প্রোডাকশন হচ্ছে, সব কটা টোটালকে কি বলা হয়? সব কটা টোটালকে বলা হয় জিডিপি। জিডিপি বুঝতে আর কারোর অসুবিধা হবে? কমেন্ট সেকশনে জানাবে যদি কারোর বুঝতে অসুবিধা হয়। আমি তোমাদের ডেফিনেশন দিচ্ছি না, আমি তোমাদের বোঝাচ্ছি, এইটাই বুঝতে হয়। তাহলে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট কাকে বলে? একটা নির্দিষ্ট তোমার বাউন্ডারির মধ্যে যা যা উৎপন্ন হচ্ছে সব কটা টোটালকে কি বলা হয়? জিডিপি। এত দূর আশা করছি সবাইকার বুঝতে সুবিধা হয়েছে। তারপরে দেখি জিএনপি কাকে বলে, ঠিক আছে। জিএনপি কাকে বলে? জিএনপি কি সেটার আগে বোঝার আগে তোমাকে জানতে হবে ব্যালেন্স অফ পেমেন্ট কাকে বলে, বুঝতে পারলে? জিএনপি কিন্তু তুমি ডাইরেক্ট বুঝতে পারবে না, আমি কিন্তু তোমাদেরকে বোঝাচ্ছি কত সুন্দর। এবার দেখো আমাদের দেশ, এত দূর বোঝা গেল। এর আন্ডারে যতগুলো প্রোডাকশন হচ্ছে ভেতরে, তাদেরকে কী বলা হচ্ছে? জিডিপি। এবার ফ্যাক্ট হচ্ছে জিডিপির সব কটা জিনিস তো আমাদের দেশে লাগবে না, তার জন্য আমরা কী করছি, যেটা এক্সট্রা রয়েছে, যেটা এক্সট্রা, ঠিক আছে, সেটাকে আমরা কী করছি? বাইরে ডিপ চালান করছি। এটাকে কি বলা হচ্ছে? এক্সপোর্ট, EX, ঠিক আছে, সেম জিনিস বুঝে নেবে, ঠিক আছে। এক্সপোর্ট হলো। আর একটা জিনিস কি হচ্ছে, আমাদের দেশে তো সব জিনিসটা নেই, কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাদের বাইরে থেকে আনতে হয়। যখন আমরা কোনো জিনিস বাইরে থেকে ভেতরে আনি, তখন তাকে কি বলা হয়? ইম্পোর্ট, IM। এত দূর বোঝা গেল? এত দূর আশা করছি বোঝা গেছে। এবার ফ্যাক্টটা কি হচ্ছে, আমরা এক্সপোর্ট কি শুধু গুডস করি? শুধু কি গুডস করি? না, তার সাথে আমরা একটা জিনিস করি, সেটাকে বলা হয় সার্ভিস, ঠিক আছে। সার্ভিস হলো কেমনভাবে সার্ভিসটা দিই এবার দেখে নিই আমরা। যে লেবার রয়েছে সে সৌদিতে গিয়ে কাজ করছে, তাহলে এক্সপোর্ট করছি কি, ইম্পোর্ট করছি। এত দূর বোঝা গেল? একজন যাচ্ছে বিদেশে, সৌদিতে, সে লেবারের কাজ করছে। একজন সার্ভিস করতে যাচ্ছে তোমার কম্পিউটারে, সে যাচ্ছে তোমার ধরো আমেরিকা, ঠিক আছে, আমেরিকা। এবার প্রশ্ন হচ্ছে যে একটা অফিসার হয়ে কখনো আর্টিস্টকে অসম্মান করবে না, কারণটা কি? তার ফিল্মটা বিদেশিরা দেখছে, গ্রোথ হচ্ছে। আর্টিস্টদের গুরুত্ব এবার বুঝতে পারলে তুমি? আর্টিস্ট, ঠিক আছে, আর্টিস্ট বুঝে গেলে আশা করছি, আর্টিস্ট, ঠিক আছে। একটা প্লেয়ারকে কখনো অসম্মান করবে না, কারণ প্লেয়ার ইম্পোর্ট করাচ্ছে, টাকা ইনকাম করাচ্ছে, এটা হচ্ছে প্লেয়ার করছে, ঠিক আছে। এত দূর বুঝতে পারলে? এই যে টোটাল আমরা জিডিপি যেটা করলাম, ভেতরে জিডিপি একটা হলো,
তার সাথে সাথে এতগুলো জিনিস যেগুলো আমরা ইনকাম করলাম, এই টোটাল নেটটা যেটা রয়েছে, টোটাল নেট, ঠিক আছে, নেট নয়, টোটাল যে ইনকামটা আছে সেটাকে বলা হচ্ছে জিএনপি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। এতদূর বুঝতে পারলে? তো এতদূর পর্যন্ত আমরা বুঝতে পারলাম কি কি, এতদূর পর্যন্ত আমরা কি কি বুঝতে পারলাম? জিডিপি প্লাস জিএনপি, সরি ফর দ্যাট, এতদূর বুঝে গেলাম। এরপর একটা রয়েছে, সেটাকে বলা হয় এনএনপি, নেট ন্যাশনাল প্রোডাক্ট। এটা কি জিনিস? এটা বুঝতে গেলে এবার আমাদেরকে থিওরি পড়তে হবে। সিম্পল জিনিস, এইখান থেকেই নেট যেটা হচ্ছে সেটাকেই নেট ন্যাশনাল প্রোডাক্ট হচ্ছে। মানে কি হচ্ছে, ধরো জিডিপি জিএনপি যেটা হচ্ছে তার মধ্যে যে লসটা হচ্ছে সেই লসটাকে আমরা মাইনাস করে দিয়ে এনএনপি পাচ্ছি। কিন্তু সেই জিনিসটা কি, আমরা যদি টপিক না পড়ি আমরা বুঝতে পারবো না। ডাইরেক্ট বললে কিন্তু তোমরা প্রিলিমসে অ্যান্সার এনএনপির করে আসতে পারবে না, জিডিপির করে চলে আসতে পারবে, জিএনপির করে চলে আসতে পারবে, এনএনপির করে আসতে পারবে না। এনএনপি ইজ এ ভেরি ভেরি ক্রুশিয়াল টার্ম ফর ইউপিএসসি অ্যাজ ওয়েল অ্যাজ ফর ইকোনমিক্স। সুতরাং তোমাকে এনএনপিটা বুঝতে গেলে ফুল পড়তে হবে, সেটার জন্যই আমরা এগোলাম, ঠিক আছে। আর এইখানে যে যে জিনিসগুলো বললাম, ন্যাশনাল ইনকাম, ন্যাশনাল আউটপুট, ইনফ্লেশন, আনএমপ্লয়মেন্ট, এটা দরকার নেই, ঠিক আছে। তাহলে ন্যাশনাল ইনকাম, আনএমপ্লয়মেন্ট, ইনফ্লেশন, এই তিনটে পড়ে গেলে প্রিলিমসের তিনটে প্রশ্ন মিনিমাম, ম্যাক্সিমাম হচ্ছে ম্যাক্সিমাম 4টে প্রশ্ন গ্যারেন্টি। পারলে তোমরা লিখে নাও, না আসলে পড়ানো ছেড়ে দেবো, ঠিক আছে। সুতরাং এই তিনটে থেকে পড়তেই হবে। যাই হোক, চলো এরপরে শুরু করা যাক চ্যাপ্টার ওয়াইজ। এত দূর আমরা বুঝে গেলাম, এরপরে আমরা ধীরে ধীরে এগোই। যে ইকোনমি আমরা কেন পড়ব সেটা এবার আমাদেরকে জানতে হবে। There is a need to understand the functions of the economy at the aggregate level to involve suitable strategies and to solve the basic problems prevailing in an economy. সুতরাং ইকোনমি বোঝার কারণ কি, ইকোনমিতে যে যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো সম্পর্কে আমাদের ধারণা লাভ করার জন্য। তোমাদের ইন্টারন্যাশনাল রিলেশনের বেশিরভাগ কোয়েশ্চেন ইকোনমি রিলেটেড হয়, আমি বলে দিচ্ছি, জিএস পেপার 2 এর, যেটা কেউ বুঝতে পারে না। যাই হোক, চলো, ইকোনমি বুঝলে তুমি ইন্টারন্যাশনাল রিলেশন বুঝতে পারবে। সম্পূর্ণ ইন্টারন্যাশনাল রিলেশনটা ইকোনমির ওপর বেস করে চলে, কারণ উই আর ইন দ্য থার্ড কোল্ড ওয়ার্ল্ড ওয়ার, ঠিক আছে। যেখানে কোল্ড ওয়ার্ল্ড ওয়ারের একটাই উপায় হচ্ছে এখানে তোমার ইকোনমি। এখানে কিন্তু কোনো রকমভাবে যুদ্ধ বিদ্রোহ নয় কোল্ড ওয়ার মানে, এক কথায় মাথায় রাখবে, ইকোনমি, পাওয়ার, হাঙ্গার, ঠিক আছে, এইসব জিনিসের ওপর বেস করে। সুতরাং ইকোনমি বোঝা আমাদের জন্য এই কোল্ড ওয়ারের এরাই খুবই গুরুত্বপূর্ণ, জানা দরকার। তো দেখে নিই। তারপরে আন্ডারস্ট্যান্ডিং দ্য ফিউচার প্রবলেমস, তোমায় প্রশ্ন করবে যে কোভিড-19 ব্যাকড্রপে এত কিছু প্রবলেম হলো, তার ফলে ফিউচারে কি ইম্প্যাক্ট হতে পারে এবং সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য আমাদেরকে কোন পথে অগ্রগতি করা উচিত সেটা আমরা বুঝতে পারবো ইকোনমি পড়ে। ম্যাক্রো ইকোনমিক্স provides ample opportunities to use scientific investigation to understand the reality, ঠিক আছে। তারপরে ম্যাক্রো ইকোনমিক্স হেল্পস টু মেক মিনিংফুল কম্প্যারিজন অ্যান্ড অ্যানালিসিস অফ ইকোনমিক ইন্ডিকেটরস। এই জিনিসটা মাথায় রাখবে, ইকোনমিক ইন্ডিকেটার্স, পারলে গুগলে সার্চ করে নেবে ইকোনমিক ইন্ডিকেটার্স। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ বলে নিলাম। এই ইকোনমিক ইন্ডিকেটার্স যেটা আমি বললাম, ন্যাশনাল ইনকাম, আনএমপ্লয়মেন্ট, ইনফ্লেশন, এরাই হচ্ছে ইকোনমিক ইন্ডিকেটর। এগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ পড়ার জন্য, ঠিক আছে, খুবই দরকার। চলো সেই জিনিসগুলো আমরা ধীরে ধীরে পড়বো, এইখানে লেখা আছে যখন আমরা অবশ্যই পড়বো। তারপরে কি আছে দেখি, যে একটা চ্যাপ্টার এক দিনে শেষ হবে বলে আমি আশা করি না যদিও যদি শেষ হয়ে যায় খুব ভালো জিনিস, না হলে আমরা ধীরে ধীরে এগিয়ে যাব, ঠিক আছে। Macroeconomics helps for better prediction about future and to formulate suitable policies to avoid economic crisis. আবার দেখো, ইকোনমিক ক্রাইসিস, বুঝতে পেরেছ কতটা স্ট্যান্ডার্ড বই এটা, আমি কেন তোমাকে ইউজ করতে বললাম। ইকোনমিক ক্রাইসিসকে অ্যাভয়েড করার জন্য আমাদেরকে কী মেজিও নেওয়া উচিত, এটাও আমরা বুঝতে পারবো এইখান থেকেই। সুতরাং এগুলো ধীরে ধীরে পড়তে আমরা বুঝে নেব যে জিনিসগুলো অ্যাকচুয়ালি কী, ঠিক আছে।
দ্য সাবজেক্ট ম্যাটার্স কভার্ড ইন ম্যাক্রো ইকোনমিক্স আর দ্য এরিয়াস সাচ অ্যাজ এমপ্লয়মেন্ট, ন্যাশনাল ইনকাম, ইনফ্লেশন, বিজনেস সাইকেল, পভার্টি, ইনইকুয়ালিটি, ডিসপ্যারিটি। দেখো এখানের প্রত্যেকটা ওয়ার্ড এইখান থেকেই প্রশ্ন হয়, ঠিক আছে, মাথায় রেখে নেবে। কী কী? এমপ্লয়মেন্ট, ন্যাশনাল ইনকাম, ইনফ্লেশন, ঠিক আছে, দেখতে পাচ্ছ, বিজনেস সাইকেল, পভার্টি, প্রতি বছর পভার্টি থেকে কোশ্চেন হয়, ইনইকুয়ালিটি থেকে কোশ্চেন হয়, ডিসপারিটি, ইনভেস্টমেন্ট কোশ্চেন হয়, ইনভেস্টমেন্ট অ্যান্ড সেভিংস কোশ্চেন হয়েছিল যে পোটেন্সিয়াল জিডিপি, মানে জিডিপি একটা পোটেন্সিয়ালি থাকার জন্য, অ্যান্ড সেভিং রেট ইজ হাই, ইন্ডিয়ান ইকোনমি ইজ ইন এ গুড শেপ, এক বছরে মেন্সে প্রশ্ন করেছিল। বুঝতে পেরেছো এগুলো কিসের জন্য গুরুত্বপূর্ণ? তারপরে দেখো ক্যাপিটাল ফর্মেশন, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, ইন্টারন্যাশনাল ট্রেড, ব্যালেন্স অফ ট্রেড, ব্যালেন্স অফ পেমেন্ট, এক্সচেঞ্জ রেট, ইকোনমিক গ্রোথ। দেখো ইকোনমিক গ্রোথ, বুঝতে পেরেছো প্রত্যেকটা টপিক কতটা গুরুত্বপূর্ণ, এই বইটা কেন আমি পড়তে বলছিলাম এবার বুঝতে পারছো? সুতরাং বইটা ভালোভাবে সুন্দরভাবে পড়ার চেষ্টা করো। এতদূর বুঝতে পেরেছি। তারপরে দেখি ধীরে ধীরে স্কোপ অফ ম্যাক্রো ইকোনমিক, ইম্পর্টেন্স ইকোনমিক্স, ঠিক আছে, দ্য ইম্পর্টেন্স অ্যান্ড দ্য নিড ফর ইন্ট্রোডাকশন এ ম্যাক্রো ইকোনমি আউটলুক অফ অ্যান ইকোনমি আর গিভেন বিলো, ঠিক আছে, এই যে এখানটায় যেটা পড়লাম সেটা। তারপরে দেখি স্কোপ অফ ম্যাক্রো ইকোনমিক্স। এই দেখো এবার আমরা বুঝতে পারবো জিনিসগুলো অ্যাকচুয়ালি কী। ন্যাশনাল ইনকাম, ন্যাশনাল ইনকাম কি? মেজারমেন্ট অফ দ্য ন্যাশনাল ইনকাম অ্যান্ড ইটস composition by sectors are the basic aspects of macroeconomic analysis. The trends in national income and its composition provide a long-term understanding of the growth process of an economy. তাহলে ন্যাশনাল ইনকাম আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস কিসের কাজে লাগে, কিসের কাজে লাগে সেটা মাথায় রাখবে, লং টার্ম আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য গ্রোথ প্রসেস অফ অ্যান ইকোনমি। তাহলে ন্যাশনাল ইনকাম কি? মেজারমেন্ট অফ ন্যাশনাল ইনকাম অ্যান্ড ইটস কম্পোজিশন, মানে কিসের জন্য দরকার, বাই সেক্টরস। ন্যাশনাল ইনকাম মানে টোটাল ইনকামটা বোঝায়, মানে এর গুরুত্বটা কী সেটা আমরা বুঝছি এই মুহূর্তে। দ্য বেসিক অ্যাসপেক্টস অফ ম্যাক্রো ইকোনমিক অ্যানালিসিস, দ্য ট্রেন্ডস ইন ন্যাশনাল ইনকাম, ন্যাশনাল ইনকামের যে ট্রেন্ডটা আছে, অ্যান্ড ইটস কম্পোজিশন প্রোভাইড, এবং এর কম্পোজিশন আমাদেরকে কী প্রোভাইড করে, এই লং টার্ম আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য গ্রোথ প্রসেস ইন অ্যান ইকোনমি। সেকেন্ড চলে যায় ইনফ্লেশন। ইনফ্লেশন রেফার্স টু দ্য স্টেডি ইনক্রিজ ইন জেনারেল প্রাইস লেভেল। তাহলে ইনফ্লেশন কী জিনিস বুঝতে পারলে, জেনারেল একটা প্রাইস লেভেল আমাদের বৃদ্ধি পেলে তখন তাকে বলা হয় ইনফ্লেশন। তাহলে ইনফ্লেশন কী জিনিস আমরা বুঝতে পারলাম। Estimating the general prices level by constructing various price index numbers such as wholesale price index, consumer price index। দেখো এই লাইনগুলো খুব ভালোভাবে করবে, এইগুলো থেকে প্রশ্ন করে কি, হোলসেল প্রাইস ইন্ডেক্স, কনজিউমার প্রাইস ইন্ডেক্স, ঠিক আছে, প্রাইস ইন্ডেক্সগুলো খুবই গুরুত্বপূর্ণ। আবার বলে দিলাম এই টার্মগুলো পারলে তোমরা কি টার্ম হিসেবে পড়ে চলে যাবে, এই কি টার্মগুলো পড়ে গেলেই অনেক অ্যান্সার পেয়ে যাবে। তারপরে দেখে বিজনেস সাইকেল। তাহলে দেখো বিজনেস সাইকেল কি, আজকে আমরা ফুল পড়বো না, হাফ হাফ করে পড়বো, ধীরে ধীরে পড়বো, যাতে আমরা সব জিনিসটা সুন্দরভাবে বুঝতে পারি। বিজনেস সাইকেল কি? বিজনেস সাইকেল অলমোস্ট অল economics face the problem of business functions and business cycle. The cycle movement, boom, recession, depression and recovery in the economy need to carefully studied based on the aggregate economic value. মানেটা কি হচ্ছে, এই ধরো এখন বলছে যে বুম চলছে ইকোনমি, এই জিনিসটা কি, এই জিনিসটা বুঝতে হবে। ডিপ্রেশন কি, রিকভারি কেমনভাবে করবো, এখান থেকে বুম পিরিয়ড থেকে কীভাবে আমরা রিকভারি হব, এইগুলো আমাদের বিজনেস সাইকেল বলে। যেমন হচ্ছে বিজনেস সাইকেল কি, এক কথাই বুঝেছি, আমাদের যখন লকডাউন ছিল না তখন বিজনেস সাইকেল সুন্দর ছিল, কারণ কি আমরা এক্সপোর্টও করতে পারছি, ইম্পোর্টও করতে পারছি। এই যে ইম্পোর্ট আর এক্সপোর্টের যে সাইকেলটা চলছে, এটা কি বলা হচ্ছে বিজনেস সাইকেল। কিন্তু এখন কী হচ্ছে সেটা সম্পর্কে প্রবলেম হচ্ছে, সেইগুলো আমরা এখান থেকে পড়বো। এবার বুঝতে পারছো আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে কতটা ওতপ্রোতভাবে জড়িত হতে পারছি এই বইটা পড়ার জন্য। এই বইটা খুবই গুরুত্বপূর্ণ পড়ার জন্য। তারপরে দেখো পভার্টি অ্যান্ড আনএমপ্লয়মেন্ট, এই প্রত্যেকটা জিনিস আমাদের ইকোনমিকে একটা শেপ দেয়, এই জিনিসগুলো, ঠিক আছে। পভার্টি কি, দ্য মেজর প্রবলেমস অফ মোস্ট রিসোর্সেস রিচ ন্যাশন, মানে পভার্টি অ্যান্ড আনএমপ্লয়মেন্টটা কতটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা বোঝাচ্ছে। পভার্টি মানে গরিবত্ব, আনএমপ্লয়মেন্ট মানে চাকরি বাকরিহীন, ঠিক আছে। তো এই দুটোর কী গুরুত্ব ইকোনমিতে, দ্য মেজর প্রবলেমস অফ মোস্ট রিসোর্সেস রিচ নেশনস আর পভার্টি অ্যান্ড আনএমপ্লয়মেন্ট,
ঠিক আছে। দ্য মেজর প্রবলেমস অফ মোস্ট রিসোর্স কি রিচ নেশনস আর পভার্টি অ্যান্ড আনএমপ্লয়মেন্ট। দিস ইজ ওয়ান অফ দ্য ইকোনমিক প্যারাডক্স। এ ক্লিন আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট দ্য ম্যাগনিটিউড অফ দ্য পভার্টি অ্যান্ড আনএমপ্লয়মেন্ট ফেসিলিটেটস অ্যালোকেশন অফ রিসোর্সেস অ্যান্ড ইনিশিয়েটিং কারেক্টিভলি মেজিওরস। এই জিনিসটা আমরা বুঝতে পারবো, তো ধীরে ধীরে বুঝবো। তারপরে কি ইকোনমিক গ্রোথ কাকে বলে, এই টার্মগুলো মুখস্থ করে চলে যাবে, কারণ তোমাদেরকে প্রিলিম যখন মেন্সে প্রশ্ন করবে হাউ ডাজ তোমাদের যখনই প্রশ্ন করবে পভার্টি অ্যান্ড আনএমপ্লয়মেন্ট সম্পর্কে, যে আনএমপ্লয়মেন্ট কীভাবে ইকোনমিক শেপ নিয়ে আসে, এই টার্মগুলো যেগুলো আছে না, এই জিনিসগুলো আমি বারবার বলছি, এই বইটা খুব ভালো করে পড়বে। এইগুলো যত সুন্দর লিখে আসতে পারবে তত তোমার লাভ। ইকোনমিক গ্রোথ কাকে বলে, তুমি যদি ডাইরেক্ট প্রথমে এটা লিখে দাও, তুমি মাস্টারকে ডাইরেক্ট জানিয়ে দিলে যে হ্যাঁ আমি জানি ইকোনমিক গ্রোথ কাকে বলে। বুঝতে পেরেছো অ্যান্সার রাইটিং কতটা স্ট্যান্ডার্ড হবে। সেই জন্য বলে যে এইসব বইয়ের প্রত্যেকটা জিনিস ইউজ করা দরকার। কোনো 30-40 হাজার টাকা দিয়ে নোট কিনে নিয়ে কোনো লাভ নাই গো, এইগুলোকেই তোমার ইউজ করা দরকার। তাহলে দেখি পভার্টি অ্যান্ড আনএমপ্লয়মেন্ট জিনিসটা কি বললাম। ইকোনমিক গ্রোথ কাকে বলে, দ্য গ্রোথ অ্যান্ড দ্য ডেভেলপমেন্ট অফ অ্যান ইকোনমি অ্যান্ড দ্য ফ্যাক্টরস ডিটারমাইনিং দেম কুড বি আন্ডারস্টুড অনলি থ্রু ম্যাক্রো অ্যানালিসিস। বুঝতে পেরেছ, ইকোনমিক গ্রোথ সম্পর্কে বুঝতে পারো ম্যাক্রো অ্যানালিসিসের মাধ্যমে। ইকোনমিক পলিসি, ম্যাক্রো ইকোনমিতে ইকোনমিক পলিসি আমরা বুঝতেই পারছি নীতি আয়োগ, আর পুরোটা পড়ছি না গো, অত সময় নেই, সময় দিয়ে লাভ নেই গো, আমাদের জাস্ট বুঝতে হবে। ইকোনমিক টাইপ, 3 টাইপের ইকোনমি হয়, ঠিক আছে। ধরো লিমিটেশন বলেছে কিছু একটা, ম্যাক্রো ইকোনমিক সাফার্স ফ্রম সার্টেন লিমিটেশন, সেগুলো কি একবার দেখে নিই। দ্যাট ইজ আ ডেঞ্জার অফ এক্সেসিভ জেনারেশন অফ দ্য ইকোনমি অ্যাজ এ হোল, ইট অ্যাজিউমস হোমোজেনিটি অ্যামং দরকার নেই, ঠিক আছে, যেগুলো দরকার আমরা সেগুলোই পড়বো। ইকোনমিক টাইপ কী ক্যাপিটালিস্ট ইকোনমি, ঠিক আছে। দেখো চলে আসছি সিস্টেমগুলো, ক্যাপিটালিস্ট ইকোনমি, সোশিয়ালিস্ট ইকোনমি, মিক্সড ইকোনমি। ক্যাপিটালিস্ট ইকোনমি কাকে বলে বুঝিয়ে দিই। ক্যাপিটালিস্ট ইকোনমি কাকে বলে, আমাদের দেশ ক্যাপিটালিস্ট ইকোনমি মানে কি, যারা বড় লোক তারা বড় লোক, আর যারা পভার্টিতে তারা পভার্টিতে, এটাকে বলে ক্যাপিটালিস্ট ইকোনমি। এক কথায় মাথায় রাখবে, মানে যে বিত্তবান আরও বিত্তবান হয়ে যাবে, টাকার নিয়মে চলে, আর যে গরিব সে আরও গরিব হতে থাকবে, এটাকে বলা হয় ক্যাপিটালিস্ট ইকোনমি, ঠিক আছে। তারপরে দ্বিতীয় চলে যায় সোশিয়ালিস্ট ইকোনমি কি। সোশিয়ালিস্ট ইকোনমি কি আমরা সিম্পল বুঝে যাচ্ছি, অত বড় বড় যা ডিটেলসে দেওয়া আছে ওইগুলো শুধু জাস্ট সিম্পলি বুঝবো, ঠিক আছে। সোশিয়ালিস্ট ইকোনমি কি, সবাইকে ধরো MS ধোনি, MSD, ঠিক আছে, MSD 500 কোটি টাকা ইনকাম করে, 300 লিখে ফেলেছি, ক্রোর, ঠিক আছে, যাই হোক ক্রোর। আমি ইনকাম করি 500 টাকা, 50 টাকা, 500 টাকা বলা বিরাট ব্যাপার, বেকাররা আবার কি ইনকাম করে 50 টাকা, ঠিক আছে। এত দূর বুঝতে পারলাম, দাঁড়া ভালোভাবে লিখে দিই, তাহলে বুঝতে পারবে জিনিসটা কেমনভাবে। সোশিয়ালিস্ট ইকোনমি কি, ঠিক আছে। VK বিরাট কোহলি 5 crore, 5 কোটি টাকা করে ইনকাম করে, ওর মাইনে হচ্ছে 7 কোটি টাকা, যাই হোক 5 crore লিখলাম। আমার পার ডে 50 টাকা, ঠিক আছে, বুঝতে পারলাম 50 টাকা হলো। এবার ব্যাপার হচ্ছে এ 500 কোটি টাকা ইনকাম করেছে, ক্যাপিটালিস্ট ইকোনমিতে কি হতো, যে 500 কোটি টাকা ইনকাম করেছে তার বা আরও বড় হবে, আর এই যে 50 টাকা ইনকাম করেছে সে আরও গরিব হতে থাকবে, ঠিক আছে। সোশিয়ালিস্ট ইকোনমিতে কি হয়, এর এইখান থেকে একটা শূন্য কাট করে দাও, 50 কোটিও রইল শূন্য, সেটাকে এদের ওপর ইনভেস্ট করা হয় যাতে এরা খেতে পায়, সেরকম একটা ফ্যাক্ট। দ্বিতীয় বড় ফ্যাক্ট, সোশিয়ালিস্ট ইকোনমির সবথেকে বড় জিনিস, তুমি 500 কোটি টাকা ইনকাম করো আর 50 টাকা ইনকাম করো, দুজনকেই কাজ করে খেতে হবে। ধরো বিরাট কোহলির মেয়ে ভেম্বিকা, ঠিক আছে, ভেম্বিকা যে রয়েছে সে তো 500 কোটি টাকার ওনার, কিন্তু তাতেও তাকে কাজ করেই খেতে হবে, সে বসে খেতে পারবে না। এটাই হচ্ছে সোশিয়ালিস্ট ইকোনমি। 50 টাকা ইনকাম করতো, হয়তো এর ছেলে পরের বছর জন্ম নিয়ে 500 কোটি টাকা ইনকাম করে, তাহলে এর পরের জন যে হবে, ধরো MS ধোনির মেয়ে, সে তো বসে খাওয়ার চেষ্টা করবে, যেটা ইন্ডিয়াতে হয়, কিন্তু সেটা করতে পারবে না। সুতরাং সোশিয়ালিস্ট ইকোনমিতে কী হয়, এক কথায় মাথায় রাখবে, 500 কোটি ইনকাম হোক আর 50 কোটি ইনকাম হোক, তোমাকে কিন্তু কাজ করেই খেতে হবে, এটাকে বলা হয় সোশিয়ালিস্ট ইকোনমি, ঠিক আছে। তোমার সম্পত্তির কোনো অধিকার নেই, এক কথায় বলা বেস্ট অপশান হবে, ঠিক আছে। আর এইখানে সোশিয়ালিস্ট ইকোনমির কিছু গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, তুমি যত টাকা ইনকাম করো এটা তো একটা ফ্যাক্ট গেল, দ্বিতীয় বড় ফ্যাক্ট, সরকার তোমার জিনিসের দায়িত্ব নেবে, এই নেবে অনেক ধরনের ব্যাপার রয়েছে। মানে তুমি 500 কোটি টাকা ইনকাম করে 50 কোটি টাকায় নেবে গেলে মানে তোমার তো প্রবলেমের ব্যাপার, কিন্তু সেটা অ্যাকচুয়ালি হয় না। কেসটা কী হয়, যে যদি একটা বা এতগুলো সন্তান হয় তাহলে সরকার সম্পূর্ণ দায়িত্ব নেবে,
এটাই হচ্ছে সোশ্যালিস্ট ইকোনমি। এবার প্রশ্ন হচ্ছে যে মিক্সড ইকোনমি কি, এটা ইন্ডিয়া অ্যাডপ্ট করেছিল, ঠিক আছে, ইন্ডিয়ারা এত বুদ্ধি খাটাতে পারে। মিক্সড ইকোনমি কি, এরা না তো ক্যাপিটালিস্ট না তো সোশ্যালিস্ট, এরা মিক্সড ইকোনমি। কেমন, যে ক্যাপিটালিস্ট বিরুভাই আম্বানি পার সেকেন্ডে 300, বিরুভাই, ঠিক আছে, পার সেকেন্ডে 360 টাকা, 360 টাকা, ঠিক আছে, হয়ে গেল। আমি 50 টাকা, ঠিক আছে, কী করলো, এর কাছ থেকে নিয়ে আমাকে যখন অসুবিধা হচ্ছে হেলথ ইনফ্রাস্ট্রাকচার হিসেবে দান করছে, বুঝতে পেরেছ, হেলথ ইনফ্রাস্ট্রাকচার সব জিনিসে দান করছে। এটা কি বলা হচ্ছে তোমার মিক্সড ইকোনমি। মানে না তো এরা ক্যাপিটালিস্ট, না তো এরা সি ক্যাপিটালিস্ট, না তো এরা সোশিয়ালিস্ট, এরা তাহলে কি এম, মিডিল, এক কথায় মিক্সড মিডিল ইকোনমি, ঠিক আছে। এতদূর বুঝতে পারলাম। এটা বুঝতে পারলেই পুরো যা ভেতরে লেখা আছে সব আমরা এক চান্সে বুঝতে পেরে যাব। দেখে নিই, এই দেখো ক্যাপিটালিজম সোশ্যালিজম, ঠিক আছে, ফিচার্স অফ ক্যাপিটালিজম লাগবে না, ঠিক আছে, ডিটারমিনেশন অফ ক্যাপিটালিজম লাগবে না, সোশ্যালিস্ট ইকোনমি লাগবে না, পড়ার দরকার নেই, আমি যা বুঝিয়ে দিলাম ওটুকুনি যথেষ্ট। চলো এগিয়ে যাই। চলে আসতে হবে মিক্সড ইকোনমি, যেটা আমাদের বুঝতে হবে, যেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান ইকোনমি, ঠিক আছে। মিক্সড ইকোনমি কি দেখো এখানে ব্যাখ্যা করেছে। নর্থ কোরিয়া কমিউনালিজম, চায়না কমিউনালিজম, এরা কি সোশিয়ালিস্ট লার্নিং, ফ্রান্স ক্যাপিটালিস্ট লার্নিং, ইউনাইটেড স্টেটস জাপান ক্যাপিটালিস্ট, ঠিক আছে, পিওর কম্পিটিশন এদের দুজনকার, ঠিক আছে, এগুলো হচ্ছে পিওর ফ্রি মার্কেট ইকোনমি, পিওর প্ল্যান্ড ইকোনমি, ঠিক আছে। আর আমাদের কি ফ্রি মার্কেট ইকোনমিও রয়েছে, প্ল্যান্ড ইকোনমিও রয়েছে, আমরা তো নিজেরাও জানি, তাই তো নাকি। এটাই হচ্ছে তোমার মিক্সড ইকোনমি। ফিচার্স কি দেখে নিই, ownership of property and means of production. The means of production and the property are owned by both private and public. বুঝতে পেরেছ, প্রোডাকশন তাহলে কি প্রাইভেট পাবলিক দুজনকারই আন্ডারে থাকে, আমরা পিপিপি ফ্যাক্টর পড়ি। তারপরে কি কোএক্সিস্টেন্স অফ পাবলিক অ্যান্ড প্রাইভেট সেক্টর, ঠিক আছে, ইকোনমিক প্ল্যানিং, সলিউশন অফ ইকোনমিক প্রবলেমস, ফ্রিডম অফ অ্যান্ড কন্ট্রোল, ঠিক আছে, ব্যালেন্স অফ ইকোনমিক গ্রোথ, র্যাপিড ইকোনমিক গ্রোথ, প্রপার ইউটিলাইজেশন রিসোর্সেস, স্পিড অ্যাডভান্টেজেস অফ দ্য সোসাইটি, ঠিক আছে, এই সব কটা জিনিস হচ্ছে তোমার মিক্সড ইকোনমির অন্তর্গত। ল্যাক অফ কোঅর্ডিনেশন, এগুলো হচ্ছে এর প্রবলেম, যথেষ্ট দেখার দরকার নেই আমাদের, মেনসেও লাগবে না, প্রিলিমসেও লাগবে না, আমরা জাস্ট বুঝতে এসেছি এখানে, ঠিক আছে। দেখো ডিফারেন্স করে দিচ্ছে, কম্প্যারিজন ডিফারেন্স অফ ইকোনমিক সিস্টেম, ক্যাপিটালিস্ট, সোশ্যালিজম অ্যান্ড মার্কসিস্ট, ঠিক আছে, মিক্সড ইকোনমি। তো এই কটা কম্পোনেন্ট যদি আমরা পড়ে ফেলতে পারি, অতগুলো যা পড়েছি সব বুঝে নেবো। ওনারশিপ মিনস অফ প্রোডাকশন, প্রাইভেট ওনারশিপ ক্যাপিটালিজমে, সোশ্যালিজমে পাবলিক ওনারশিপ, আর মিক্সড ইকোনমিতে প্রাইভেট পাবলিক ওনারশিপ পিপিপি। ইকোনমিক মোটিভ প্রফিট ক্যাপিটালিজমে, ঠিক আছে, সোশ্যালিজমে সোশ্যাল ওয়েলফেয়ার, মিক্সড ইকোনমিতে সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড প্রফিট মোটিভ দুটোই থাকে। সলিউশন মানে এই দুটোতে যা আছে ওইটাতে মিক্সড রয়েছে। সলিউশন অফ সেন্ট্রাল প্রবলেমস, ফ্রি মার্কেট সিস্টেম, ফ্রি মার্কেট সিস্টেম, সেন্ট্রাল প্ল্যানিং সিস্টেম, সেন্ট্রাল প্ল্যানিং প্লাস ফ্রি মার্কেট, তিনটেই পাবো। গভর্নমেন্ট রোল, ইন্টারন্যাশনাল রেগুলেশন অনলি, কমপ্লিট ইনোভেশন আর লিমিটেড রোল, ঠিক আছে, আমাদের জানি আমাদের লিমিটেড রোল। ইনকাম ডিস্ট্রিবিউশন ইকুয়াল লেস আনইকুয়াল, বুঝতে পারলাম, এতদূর বুঝতে পারলাম। তারপরে কি ন্যাচারাল এন্টারপ্রাইজেস, প্রাইভেট গভর্নমেন্ট, বোথ প্রাইভেট অ্যান্ড গভর্নমেন্ট। ইকোনমিক ফ্রিডম, কমপ্লিট, ল্যাক ফ্রিডম, লিমিটেড ফ্রিডম। মেজর প্রবলেমস, ইনইকুয়ালিটি, ইনএফিসিয়েন্সি, আর এর দুটোই রয়েছে, বুঝতে পেরেছ, এর দুটোই রয়েছে। সুতরাং এইটাই হচ্ছে ছক। এর পরের দিন থেকে কম্পোনেন্টস অফ ম্যাক্রো ইকোনমি পড়বো, যেটা আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ, যেগুলো কি এইখান থেকে আমরা পাবো, ঠিক আছে, কম্পোনেন্টস অফ ম্যাক্রো ইকোনমি পড়বো। এইগুলো পড়তে পড়তে আমরা ডাইরেক্ট চলে আসবো জিডিপি, জিএনপি, এইসব জিনিসগুলোর উপর। তাহলে আজকের ভিডিও এতটা পর্যন্তই। যদি কারোর কোনো রকম অসুবিধা হয়ে থাকে আজকের ভিডিওটাতে, কমেন্ট সেকশনে প্লিজ আস্ক করবে, অ্যান্ড প্লিজ লাইক দ্য চ্যানেল অ্যান্ড শেয়ার দ্য চ্যানেল অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যাজ ওয়েল। থ্যাংক ইউ, উইচ ইউ অল এ হ্যাপি অ্যান্ড কমফোর্টেবল জার্নি।